আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নিয়োগ বঞ্চিত, মানে এক কথায় 1 থেকে 17তম যারা এনটিআরসিএ থেকে নিবন্ধনকৃত বাট নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষকরা আছেন তাদের দুর্দশা নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে বলে নিই যে আমরা বেশ কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে কথার ফুলঝুরি, মানে এক কথায় বাংলাদেশে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছে। বিডার চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী স্যার যে প্রেজেন্টেশন দিচ্ছেন এবং বাংলাদেশে একেবারে ইনভেস্টমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, বাংলাদেশে কর্মসংস্থানের বন্যা বয়ে যাচ্ছে, এরকম ধরনের কিছু ফুলঝুরিকর মন্তব্য বা বক্তব্য আমরা আসলে গণমাধ্যমে বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। কিন্তু এই প্রেক্ষাপটের পিছনের একটা কথা আপনাদেরকে বলবো, যে কথাটা আসলে আপনাদেরকে শুনলে মনে হবে যে না, এই বাস্তবতাটা কিন্তু বাস্তবতা যে প্রেক্ষাপট সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন। সেটা কেমন? যেমন দেখেন, যে জুলাই গণঅভ্যুত্থান যখন হলো 2024 সালের যে জুলাই গণঅভ্যুত্থান, তার পিছনের একটা কারণ বলবো যে এই অভ্যুত্থানের আগে 2023 সালের ঠিক এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে 7 মাস সময়, এই 7 মাস সময়ে 203 দিনের মতো সময়ে শাহবাগের মতো জায়গাতে গিয়ে যে সকল শিক্ষকরা, বাংলাদেশের সকল শ্রেণী শিক্ষক যারা এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ, যারা অনার্স পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ, ডিগ্রি পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হয়ে যোগ্যতার মাপকাঠিতে এনটিআরসিএ নামক একটা ক্যাসিনো প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে বা এখনো আছে, সেই প্রতিষ্ঠান থেকে শিক্ষক হওয়ার নামে যোগ্যতা অর্জন করে একটা সার্টিফিকেট অর্জন করেছে, যেখান থেকে সার্টিফিকেট অর্জন না করলে কোনো স্কুল, কলেজ বা বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান যেটা বলেন, কোনো জায়গাতেই নিয়োগ পাওয়া যেত না। এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের উদ্দেশ্যে বা নিয়োগ হচ্ছিল না বা বিভিন্নভাবে বৈষম্যের মাধ্যমে নিয়োগ হচ্ছিল, এই বৈষম্যহীনতার বিরুদ্ধে যে সকল শিক্ষকরা এই শাহবাগের মতো মাঠে অবস্থান করেছিল, বৃষ্টিতে ভিজে সেখানে ঈদ পর্যন্ত যাপন করেছিল, এই সকল শিক্ষকদের করুণ কাহিনী যদি আপনাকে বর্ণনা করি তাহলে বলবো যে এই শিক্ষকদের পারিবারিক ইতিহাসটা এতটাই করুণ যে এরা শিক্ষক হওয়ার জন্য প্রথম গণবিজ্ঞপ্তি যেটা এনটিআরসিএ থেকে দেওয়া হয়েছিল 2017 সালে, প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ক্যাসিনো প্রতিষ্ঠানের একটা ফাঁদে পড়ে তারা তাদের ভিটা বাড়ি, জমি বিক্রি করেছে, কেউ হালের বলদ বিক্রি করেছে, জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে তারা কিন্তু এই প্রতিষ্ঠানে নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা দিয়েছিল, বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছিল। এই শিক্ষকরা যখন শাহবাগের মাঠে 23 সালে, আপনারা মনে রাখবেন 23 সালে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 2023 সালে তারা কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে প্রথমত কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিল এবং তারা সেখানে চোখের জল ফেলেছিল। তারা কিন্তু নিরীহ শিক্ষক ছিল, তারা কিন্তু তেমন ভাবে কোনো সহিংস আন্দোলন করেনি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের নেপথ্যের কাহিনী বলবো এই শিক্ষকদের করুণ কান্না। এই শিক্ষকদের যে বৈষম্যহীনতার বিরুদ্ধে যে একটা প্রোটেস্ট হয়েছিল, সেই প্রোটেস্টের ফলস্বরূপ কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পরে আমরা কিন্তু যারা নিয়োগ বঞ্চিত, এক কথায় 1 থেকে 17তম এনটিআরসিএ থেকে নিয়োগকৃত, মানে নিবন্ধিত বাট নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষক আছে, এই শিক্ষকগুলো মূলত কিন্তু তাদের নিয়োগটা ত্বরান্বিত হোক সেই আশায় বুক বেঁধেছিল। কিন্তু সেই আশার গুড়ে বালি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এই 7 মাসে আমরা বিভিন্ন রকমের উন্নয়নের ফিরিস্তি শুনছি, আবেগে আমরা ভেসে যাচ্ছি, বাংলাদেশকে আমরা থাইল্যান্ড এবং ব্যাংককের সাথে তুলনা করার চেষ্টা করছি, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি জানেন? যে আমরা রাস্তাতে ভালোভাবে চলাচল করতে পারছি না, কারণ বিগত সময়ে যে রাস্তার উন্নয়নগুলো ঘটেছিল সেই রাস্তাতে আমরা এখন দেখতে পাচ্ছি যে বড় বড় ইটের খোয়া দেয়া, মানে বিশেষ করে যেখানে রাস্তা ভেঙে গিয়েছে সেখানে আদলা ইট দিয়ে সেই রাস্তাগুলো বাঁধানো হচ্ছে। এই ধরনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, আর আমরা স্বপ্ন দেখছি যে বিদেশিরা এদেশে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করবে। আচ্ছা, যে বিদেশিরা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করবে সেই বিদেশিরা যদি দেখে বা শুনে যে আমাদের দেশের শিক্ষকরা যারা 1 লক্ষের উপরে, প্রায় 2 লক্ষের কাছাকাছি নিবন্ধিত বাট নিয়োগ বঞ্চিত শিক্ষকরা রাস্তায় নামে, তাদেরকে নিয়োগ দেওয়া হয় না, যারা
সফলভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, যারা সফলভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ, কোনো অটো পাশে পাস নয়, যারা অনার্স কমপ্লিট করেছে, ডিগ্রি কমপ্লিট করে আবার যোগ্যতা সনদ নেওয়ার জন্য আলাদাভাবে লেখাপড়া করে শিক্ষক হয়েছে, কিন্তু সেই শিক্ষকদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাসিনো খেলা ফাঁদে ফেলে বা বিভিন্ন ভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এই শিক্ষকদেরকে যদি নিয়োগ যে দেশে দেওয়া হয় না, সেই দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন একজন প্রফেসর স্যার, যিনি কিনা এই শিক্ষকদেরকে নিয়োগের জন্য কোনো স্টেপ গ্রহণ করেন না, কোনো বিবৃতি প্রদান করেন না, এবং এই শিক্ষকরা যে বৈষম্যের শিকার সেটা কখনো চিন্তাই করেন না। সে শুধু চিন্তা করেন যে এই দেশে যে যুক্তরাষ্ট্রের যে স্টারলিংকের ব্যবসা, সেই ব্যবসাটাকে এখানে বাস্তবায়ন করা যায় কিনা, এখানে গ্রামে গ্রামে সুদ ব্যবসাটাকে আরো বেশি স্টাবলিশ করা যায় না যাই কিনা, এই ধরনের চিন্তা ভাবনা যে উপদেষ্টা স্যার করেন, সেই দেশে কেমন ধরনের বিনিয়োগ আসবে, কত বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে, সেটা নিয়ে আমরা আসলে মানে খুবই চিন্তিত, যে আমরা এই ধরনের শিক্ষকরা খুবই চিন্তিত। আরেকটা কথা আপনাদেরকে বলবো, যে সকল শিক্ষকরা নিয়োগ পায়নি, এই সকল শিক্ষকদেরকে এখন একটা উন্নয়নের সবক শোনানো হচ্ছে, সেখানে হলো তোমাদের কেন মাথায় বুদ্ধি নাই, তোমাদের কেন ব্যবসা করতে হবে, চাকরি তো একটা অড ব্যাপার, চাকরি কোনো বিষয় না, চাকরি করা যাবে না, চাকরি কোনো কিছুই না, বাট ব্যবসাটাই হলো মেইন। কিন্তু যে দেশের শিক্ষকরা নিবন্ধনকৃত বা নিয়োগ বঞ্চিত হয়ে সার্টিফিকেট অর্জন করেছে, তারা কি বুদ্ধিমান নয়? হ্যাঁ, এখানে কিন্তু বুদ্ধির কোনো অভাব নেই, অভাব হচ্ছে নিয়োগের। এখানে কিন্তু নিয়োগ বঞ্চিত সকল শিক্ষকদেরকে যদি সঠিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ না দেওয়া যায়, তাহলে কিন্তু আজকে আমাদের দেশে যে বিডার মাধ্যমে বা আশিক চৌধুরীর মতো মেধাবীরা এসে বলছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করো, ব্যবসা বাড়াও, সে দেশে কিন্তু কতটুকু ইনভেস্টমেন্ট হবে, সেই দেশ কয় দিনে বা কত বছরে থাইল্যান্ড কিংবা ব্যাংকক বা সিঙ্গাপুরের মতো হবে, সেটা নিয়ে আমাদের মতো শিক্ষক যারা নিয়োগ বঞ্চিত বা এক কথায় বৈষম্যের শিকার, এই সকল শিক্ষকদের নিয়োগ না দেওয়ার কারণে যারা বৈষম্যের শিকার, তারা আসলে চিন্তায় পড়ে গিয়েছে এক কথায়। তো একটা কথা বলবো যে গ্রামে কিন্তু সুদের ব্যবসাটাকে এস্টাবলিশ করা হচ্ছে, আর উন্নয়নের যে ফিরিস্তি শোনানো হচ্ছে, সেটা কিন্তু নির্বাচিত সরকার ছাড়া কখনোই এদেশে সম্ভব হবে না। আর যে দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন প্রফেসর স্যার, যিনি প্রফেসর হয়েও নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগের ব্যাপারে কোনো প্রকারের স্টেপ গ্রহণ করছেন না, তার পক্ষে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সিঙ্গাপুরের মতো করা সম্ভব হবে কিভাবে, তা আমার আসলে বোধগম্য নয়। এটা নিয়ে আমার কথা বলতেই হলো। আর বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন, যে আমাদেরকে বাংলাদেশের যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে বলা হচ্ছে মানব সম্পদ। এই সম্পদই নাকি আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সটা শুধুমাত্র সুদের কারবারে ব্যবহার করা হবে কিনা, সেটা নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে। তবে আমাদের অনেক প্রশ্ন রয়েছে যে সকল শিক্ষকরা নিয়োগ বঞ্চিত, তাদের নিয়োগটা অবশ্যই দিতে হবে। আর বাংলাদেশে যেহেতু 1 লক্ষের উপরে শিক্ষক নিয়োগের বা শিক্ষকের পদ খালি আছে, অনেক ডিগ্রি শিক্ষক আছে, অনার্সের শিক্ষক আছে, যারা দিনের পর দিন বেতন পাচ্ছে না, তাদের বেতনের ব্যবস্থা করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। সেই ব্যাপারে অবশ্যই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চিন্তা করবেন, এবং যারা বাংলাদেশটাকে পরিচালনা করছেন তাদেরকে বলবো যে বাংলাদেশে যত ব্যবসায়ী এস্টাবলিশড হোক না কেন, বাংলাদেশে যত বেশি ইনভেস্টমেন্ট আসুক না কেন, তার আগেই এই 1 লক্ষের উপরে বা 2 লক্ষের কাছাকাছি যে সকল নিয়োগ বঞ্চিত 1 থেকে 17তম, এক কথায় এনটিআরসি থেকে নিবন্ধনকৃত বা নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষকগুলো আছে, এদেরকে নিয়োগ না দেওয়া গেলে কিন্তু এই ব্যবস্থাটা ত্বরান্বিত হবে কিনা, আসলে সে ব্যাপারে আমাদের সন্দেহ রয়েছে। সবকিছু মিলিয়ে বলবো যে বিদেশিদের ব্যবসায়িক স্বার্থ বাস্তবায়নের জন্য আমাদের দেশের প্রকৃত মেধাবীরা যেন নিয়োগ বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় না ঘুরে, সেই ব্যাপারে অবশ্যই দৃষ্টিগোচর করতে হবে। আর অবশ্যই আমাদের প্রফেসর স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি অবশ্যই আমাদের এই ব্যাপারে অবগত আছেন। আশা করি শিক্ষা উপদেষ্টা স্যার আছেন, উনি আমাদের এই ব্যাপারে স্টেপ গ্রহণ করবেন, এবং পরবর্তী নববর্ষের সময় আগে যেন আমরা এই নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষকরা আছে, তাদের নিয়োগ যেন ত্বরান্বিত হয়, এবং বাংলাদেশের প্রকৃত মেধাবীরা যেন আরো বেশি মেধাবী এবং মানব সম্পদ তৈরিতে ভূমিকা গ্রহণ করতে পারে, তাদের পক্ষ থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করলাম। আর সবচেয়ে বড় কথা হলো যে এই সকল শিক্ষকগুলোকে যদি প্রপারলি নিয়োগ না করা যায়, অনার্সে হোক, ডিগ্রিতে হোক
বাংলাদেশে যত 30,000-এর উপর স্কুল কলেজ আছে সেখানে অনেকগুলো পদ খালি আছে, তাদেরকে যদি প্রপারলি নিয়োগ করা যেতে পারে তাহলে কিন্তু আমাদের দেশের যে ইনভেস্টমেন্টের যে ফিরিস্তি শোনানো হচ্ছে বা বিদেশি ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসবে শোনানো হচ্ছে বা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে সেগুলো প্রকৃত রূপে বাস্তবায়ন হবে, এটা আমরা শিক্ষক মহল মনে করি। সবকিছু ঊর্ধ্বে হলো নিয়োগ। এক কথায় যে আমাদের সামনের সময়গুলোতে নির্বাচিত সরকার আসুক এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা স্মুথ হোক, ইনভেস্টরদের কাছ থেকে আরো বেশি ইনভেস্টমেন্ট আসুক, বাংলাদেশটা এক সময় সিঙ্গাপুরের মতো হোক, সেটা অবশ্যই আমরা চাই। তার আগে আমরা চাই যে এই যে এক্সিস্টিং যে শিক্ষকগুলো আছে সেই শিক্ষকগুলোর নিয়োগ ত্বরান্বিত হোক। মাননীয় প্রধান উপদেষ্টা স্যার বলেছেন যে বাংলাদেশে নার্সিং কলেজ নেই, সেসব নার্সিং কলেজ না নেই বা অনেক জায়গাতে কিন্তু 6 মান্থ মানে 6 মাসের কেয়ার গিভার প্রশিক্ষণ দিয়ে বা নার্সিং প্রশিক্ষণ দিয়ে জাপানের মতো জায়গাতে স্বাস্থ্য খাতে চাকরির সুযোগ সুবিধা তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে, বাট শিক্ষকদের পক্ষে কোনো যে স্টেপ সেটা কিন্তু নেওয়া হচ্ছে না। আজকে দেখেন যারা ডাক্তারি সার্টিফিকেট নিচ্ছে 4 বছরে তারা কিন্তু ডাক্তার হিসেবে সমাজে পরিচিতি পাচ্ছে, যারা ব্যাংকিং সার্টিফিকেট নিচ্ছে তারা ব্যাংকার হিসেবে পরিচিতি পাচ্ছে, বাট যারা শিক্ষকতা পেশায় আসার জন্য এসএসসি কমপ্লিট করেছে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, অনার্স কমপ্লিট করেছে, ডিগ্রি কমপ্লিট করেছে এবং যোগ্যতার মাপকাঠির জন্য তারা কিন্তু 14 লক্ষের বিপরীতে পরীক্ষা দিয়ে তারা কিন্তু মাত্র 30,000 35,000 নিয়োগ পেয়েছে বা সার্টিফিকেট পেয়েছে, তাদের নিয়োগ যদি ত্বরান্বিত করা না যায় তাহলে 6 মান্থের সার্টিফিকেট দিয়ে কতটুকু চাকরি নিশ্চিত করা যাবে সেটা নিয়েও আমার কাছে একটা বোধগম্য হচ্ছে বলে মনে হচ্ছে না। সবকিছু মিলিয়ে একটা দুয়াশার মধ্যে আমরা আছি। সাধারণ জনগণ, সাধারণ যারা নিয়োগ বঞ্চিত শিক্ষক, তাদের আসলে ভবিষ্যৎটা কেমন হবে সেটা আমরা জানতে পারছি না। বিগত সময়ে সরকার এই ধরনের শিক্ষকদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখে গেল, আবার এই যে জনগণের প্রত্যাশা পূরণের জন্য যে সরকার আসলো, বৈষম্যহীনতার বিরুদ্ধে আচরণ করার বিরুদ্ধে এক কথায় জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে যে সরকার সৃষ্টি হলো সেই সরকারও এই সাধারণ শিক্ষকদের জন্য কিছু করলো না, আবার সাধারণ জনগণের জন্য কিছুই করলো না, আবার পরবর্তী যে এক কথা নির্বাচিত সরকার আসবে তারা কি করবে সেটা নিয়েও আমাদের সন্দেহ রয়ে গেল। শুধু এটুকু বলবো যে এই শিক্ষকদের চোখের পানি যেন আর ফেলতে না হয়। এই যে 1 থেকে 17তম যে সকল নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষকরা আছে এরা কিন্তু প্রকৃত মেধাবী, তাদের বুদ্ধি আছে, তারা এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এক কথা দেশের মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তবে অনেকেই কিন্তু ব্যবসা করতে গিয়েও ব্যবসা করতে পারছে না, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত ব্যবসা বান্ধব পরিবেশ নাই, সুদ বান্ধব পরিবেশ আছে। গ্রামে গ্রামে সুদের প্রচলনটা প্রচন্ড আকারে হয়েছে, সেই বুদ্ধিটা আমার সবার মাথায় ঘুরছে যে আমি 1000 টাকা ছাড়লে আমার 1100 টাকা আসবে, এই বুদ্ধিটা সবার মধ্যে আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শিক্ষকদের নিয়োগের ব্যাপারে কোনো প্রকারের স্টেপ গ্রহণ করা হচ্ছে না। এই শিক্ষকদের নিয়োগ দিয়ে প্রকৃত উন্নয়নটাকে ত্বরান্বিত করা হোক, এই প্রত্যাশা ব্যক্ত করি আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তী নববর্ষ যেন এই শিক্ষকদের জন্য একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করে নিয়ে আসে, এই প্রত্যাশা জানিয়ে আজকে আমার সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।